দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের আলোচনার বিষয় সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, বা যদি আমরা ইংরাজিতে বলি তাহলে আপনাদের বোধহয় বুঝতে সুবিধা হবে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি প্রবাসী বাঙালি কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার, আপনাদের অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আমার শ্রোতা বন্ধুদের সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ধন্যবাদ। আর সঙ্গে রয়েছে আমি সুব্রত। শুরুতেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব যে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই ব্যাপারটাই কি আসলে? আচ্ছা, এইটা একটা খুব ভালো প্রশ্ন। আমাদের আলোচনার শুরুতে এটা একটু বুঝে নেওয়া দরকার। আমরা যে এটা জানি না সকলে তা কিন্তু নয়, আমরা জানি, হয়তো এই নামে জানি না।
ঠিক। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হিসেবে আমরা বা INS এই শব্দটাও অনেক সময় কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাপারটা হচ্ছে এইটা, যেরকম আমরা জানি যে আমাদের একটা পশু খামার যদি থাকে তাতে যেরকম সুষম খাদ্য ব্যবস্থা বন্টনটা তাদের শরীর স্বাস্থ্য ইত্যাদির জন্য প্রয়োজন, বা মানুষের ক্ষেত্রে আমরা বলি না সুষম খাদ্যর আপনার খুব প্রয়োজন, ব্যালেন্স ডায়েট কথাটাকে ব্যবহার করি, এইটাও কতকটা সেই রকমই। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কথাটার মানেটা হচ্ছে ইন্টিগ্রেশন করা মানে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন সিস্টেমকে এক জায়গায় একযোগে আমরা যদি প্রয়োগ করি তাকে আমরা সেটাকে ইন্টিগ্রেটেড সিস্টেম বলি। কৃষির ক্ষেত্রে এটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট নিউট্রিয়েন্টসের কথা বলা হয় যে বিভিন্ন স্তর থেকে আমরা যদি পুষ্টি গাছেদের জন্য এক জায়গায় করতে আনতে পারি তাকে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বলি। অর্থাৎ কিরকম, এটা এমনই একটা ব্যবস্থাপনা যার মধ্যে আমরা অজৈব সারও ব্যবহার করতে পারবো, জৈব সারও ব্যবহার করতে পারবো, আবার যে বায়োলজিক্যাল যে ক্রপ রোটেশন বলি আমরা, কৃষিচক্র, এই যে জিনিসগুলো রয়েছে এই তিনটেকে সমন্বিতভাবে একসাথে ব্যালেন্সড অবস্থায় ব্যবহার করাকে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বলে থাকি। খুব স্পষ্টভাবে বুঝিয়ে বললেন। আর এই যে কৃষি ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে প্রয়োগ করতে চলেছি বা চাইছি কেন, ঠিক, কিন্তু এতদিন তো আমাদের কৃষক বন্ধুরা যেভাবে পেস্ট ম্যানেজমেন্ট করছেন বা নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করে আসেন সেগুলো কি তাহলে ভুল ছিল? ভুল নয়। আমাদের কৃষিক্ষেত্রে যেটা হয়, যেরকম যে কোনো প্রযুক্তি যত সময় যায় আমি তা উন্নত থেকে উন্নততর এরকম করি। যেরকম কম্পিউটার যদি আমরা দেখি, আমরা বলি না যে ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, এরকমই কৃষিক্ষেত্রেও এই সিস্টেমগুলো বা এই ব্যবস্থাপনাগুলো হচ্ছে গিয়ে কি করে আমরা সার ব্যবস্থাটাকে আমাদের ফসলেরকে আরো সুস্থায়ী সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। এবার যখন আমরা জৈব সার ব্যবহার করি, একেবারে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করি, তার কিছু যেরকম উপকারী একটা পার্ট রয়েছে, অর্থাৎ তার পরিবেশ দূষণ হয় না। অনেকেই তো আমাদের পশু খামার ইত্যাদি রয়েছে, সেখান থেকে আমরা ফার্মইয়ার্ড ম্যানিওর, গোবর ইত্যাদিগুলো জোগাড় করতে পারছি, সেগুলোকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। এগুলো যেরকম একটা ভালো দিক, পজিটিভ দিক, আবার এটা ঋণাত্মক দিকও রয়েছে। সেটা হচ্ছে যে এইটা জৈব সারগুলোকে অনেক বিপুল পরিমাণে দিতে লাগে, অনেক বেশি পরিমাণে দিলে আপনি স্বল্প পরিমাণ নাইট্রোজেন আমরা গাছ নিতে পারে আর কি। এবার যেহেতু এটা মানে কস্টিংটা অনেক কম, আমাদের গ্রামাঞ্চলে অলরেডি আমাদের গরু ইত্যাদি বা এই ক্ষেত খামারগুলো রয়েছে, সেখান থেকে আমাদের এই জিনিসগুলো জোগাড় করাটা খুব একটা অসুবিধা নয়, সেহেতু চাষিদের এটা দিতে অসুবিধা হয় না। আরেকটা কি হয় না, কোনো কোনো ক্ষেত্রে যেরকম আমরা বলি বর্ষাকালের ক্ষেত্রে আমরা জৈব সার ব্যবহার করতে বলি, তার কারণ এখান থেকে যে সারটা গাছ পায় বা ফসল পায় সেটা ধীরে ধীরে গাছ পায়। অনেক সময় সেইটা দরকার নেই, আমাদের সারটা খুব তাড়াতাড়ি লাগে। আবার এর পাশে যদি আমি কেমিক্যাল সারের, রাসায়নিক সারের কথা বলি, সেখানে হচ্ছে গিয়ে আমরা যা দিচ্ছি তার থেকে গাছ কিন্তু খুব ঝটপট সেই সারগুলো পেয়ে যাচ্ছে। আবার সেটা যেরকম পাচ্ছি তার থেকে পরিবেশ দূষণের একটা বড় পার্ট রয়েছে, যে অত্যধিক আমরা সার প্রয়োগ করছি, সেই সার মাটির মধ্যে জলের সাথে মিশে যাচ্ছে, আশেপাশে ক্ষেত খামারে অনেক রকমের সমস্যার সৃষ্টি করছে। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ রয়েছে, এক্ষেত্রেও তাই। এই চাষের ব্যবস্থাটাতে করা হয় এমন ভাবে যে আমরা কিছুটা রাসায়নিক সারের ব্যবস্থা রাখলাম, কিছুটা অজৈব সারের ব্যবস্থা রইলাম, আবার একই সাথে ওই চাষ চক্রের মাধ্যমে আমি ধইঞ্চে চাষ কিছুটা করে রাখলাম বা ডাল শস্য চাষটাকে ঢুকিয়ে দিলাম। এর ফলে হচ্ছে যে আমি কিন্তু খাদ্যটা যাকে বলা হচ্ছে জৈব এবং অজৈব দুটো জায়গা থেকেই গাছের কাছে পৌঁছে দিতে পারছি। ঠিক আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যেও আমাদের যেরকম অর্গানিক ইনঅর্গানিক বিভিন্ন সোর্সেস থেকে আমাদের খাবারটা যাচ্ছে, তাহলে গাছের ক্ষেত্রে এই নিউট্রিয়েন্টের বন্টনটা আরো সুন্দরভাবে হচ্ছে। এবং আমি কিন্তু কিছু ক্ষেত্রে আমার এই কৃষি খামারের বা চালানোর জন্য যে খরচটা, এই যে বিপুল পরিমাণে আমার যে রাসায়নিক সারের খরচ, সেটাও আমি কিছুটা কমিয়ে আনতে পারলাম। আবার এই সারটা ধীরে ধীরে যাচ্ছে বলে তার যে প্রয়োজনীয় সারটাতে গাছের পেতে দেরি হচ্ছে, সেটাও আমি মেকআপ করে ফেলতে পারলাম। তাহলে 3 ধরনের বা 4 ধরনের সিস্টেমটাকে একসাথে একযোগে যখন আমি এটাকে প্রয়োগ করতে পারছি চাষের ক্ষেত্রে, তখনই তাকে আমরা ইন্টিগ্রেটেড সিস্টেম, অর্থাৎ এই সামগ্রিক একসাথে প্রয়োগের কথাটা বলছি। এই জন্যই এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কথাটা বলা হয়। এটা অনেকটা আমাদের ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের মতো, আইপিএম এর মতোই একই। ওইটাকে আইপিএম বলি, এইটা আইএনএস বলে অনেকেই সবাই খুব ভালো করে হয়তো চেনেন চাষি বন্ধুরা। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন ভ্যারাইটির মধ্যে একটা সমন্বয় সাধন করছে। এইটার জন্য একটু ট্রেনিং নিতে পারলে কিন্তু বা কর্মশালায় একটু কাজ করে নিতে পারলে ভালো হয়। একেবারে প্রাথমিকভাবে অনেকে না ব্যালেন্সটা করতে পারেন। অনেকের হয় যে হয়তো অজৈব সারের
সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, জৈব সারেরটা সংখ্যাটা কম হয়ে যাচ্ছে, বা ঠিক কোন সময়টায় করব কোন সময়টায় করলাম না, বর্ষাকালের কাছাকাছি যদি চাষের সারটা আমি দিয়ে থাকি, জৈব সারটা বাড়াবো, অজৈবটা একটু রাসায়নিকটা একটু কমিয়ে দেবো, এই যে প্রায়োগিক দিকগুলো, এইটার জন্য আজকাল তো কৃষিক্ষেত্রগুলোতে আপনারা দেখবেন প্রচুর কর্মশালা হচ্ছে চাষি বন্ধুদের জন্য। আমরা যেরকম এই আজকের এই প্রোগ্রামটা করছি, এরকম তাদের জানার জন্য যে জায়গাগুলো, সেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে এবং এই ট্রেনিং প্রোগ্রামগুলো হচ্ছে। এই ধরনের কাজগুলোর আগে একটু ট্রেনিং হাতে কলমে করে নিতে পারলে, এই বৈজ্ঞানিক ট্রেনিংটা পেলে চাষি ভাইরা যখন এটা প্রয়োগ করবেন, সেই প্রয়োগটা তারা আরো আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন এবং ফলটা ভালো পাবেন। একটা গবেষণার মতো তো, আপনাকে কোনটা কত প্রপোর্শনে রাখবো এটা বুঝতে একটু সময় লেগে যায়। সেই জন্য একটু ট্রেনিং থাকলে আপনি এই সামগ্রিক কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। বেশ, এবারে এই যে ব্যবস্থাপনাটা, এটা মূলত কাজ করে কিভাবে আমাদের চাষের ক্ষেত্রে? চাষের ক্ষেত্রে কাজ করার আগে কতগুলো জিনিস এটার ব্যাপারে একটু ভালো করে দেখার দরকার। সেটা হচ্ছে এখানেও কিন্তু যে জমিটা কোন অঞ্চলে, মানে তার অ্যাগ্রোক্লাইমেটিক রিজনটা কিরকম রয়েছে, খুব বেশি বর্ষা না কম বর্ষা, না বছরে দুবার বর্ষা পাচ্ছে, এরকম কি ধরনের মাটি, এই ধরনের জায়গাগুলো, এবং সেই অঞ্চলে কি ধরনের চাষ ইত্যাদি করা হচ্ছে। প্লাস আমাদের চাষি যারা এইটার প্রয়োগটা করতে চলেছেন তাদের আয়ের দিকটাও, যেরকম অনেক সময় থাকে অনেকেই উচ্চ রাসায়নিক সার হয়তো দিতে পারলে তার মাটিতে তার ভালো হতো, মানে অর্থনৈতিকভাবে সেটা সে দিয়ে উঠতে পারছে না, কিন্তু সে হয়তো এমন একটা অঞ্চলে বাস করে যেখানে হয়তো প্রচুর পশু খামার ইত্যাদি রয়েছে, যেখানে তাদের কি প্রচুর উদ্ভিত্র, গোবর, মূত্র এগুলো তারা জোগাড় করতে পারছে। সেইগুলোকে কি করে প্রসেস করতে হয় তার তো আলাদা একটা প্রশিক্ষণই আছে, কিন্তু সেইখান থেকে তার যদি এগুলো জোগাড় করার সুযোগ থেকে থাকে এবং সে বিনামূল্যে অথবা অতি স্বল্প মূল্যে, অথবা একই চাষির হয়তো আপনার ওই ক্ষেত খামারের, মানে সে হয়তো ফসল চাষও করছে, তার সাথে হয়তো তার গরুর খামারও ইত্যাদিও রয়েছে, সেই দুটোকেও কিন্তু সে নিবিড়ভাবে ব্যবহার করতে পারে। এটা নির্ভর করে তার অর্থনৈতিক এবং পরিবেশগত অবস্থার উপরে। আবার কেউ কেউ চাইছেন যে আমি একটু রাসায়নিকের ব্যবহারটা কমিয়ে আমি এই জৈব সারগুলোর ব্যবহার বা আমাদের ওই কৃষি চক্রর ব্যবহার এগুলোকে একটু বেশি করে করতে চাই, দেখি তো তাতে আমাদের চাষের আবাদটা ভালো হচ্ছে, খরচা কমাতে পারছে কিনা, বিঘা প্রতি উৎপাদনটা সেরকম হচ্ছে কিনা। যেখানে খুব বেশি জল জমে সেখানে হয়তো এটা আমি করব না, যেখানে জল প্রচুর পরিমাণে জমছে না সেইখানে করতে পারলে আমার জন্য জায়গাটা একটু ভালো হয়ে যাচ্ছে। একটু ফ্ল্যাটল্যান্ড, ঢালুত্ব যেখানে কম, যেখানে জল জমে আটকে থাকবে না, এই ধরনের মাটির জায়গাগুলো চাষ করতে পারলে একটু ভালো হয়। আর বিশেষ করে এটাও তো একটু ধরনের মিশ্র চাষ, একটু মিক্সড ক্লাইমেট যে সমস্ত জায়গায় রয়েছে, যেখানে হয়তো এই সারটা বেশি দিলে ক্ষতিকারক বা ওই সারটা দিলে আমি খুব দেরি করে পাচ্ছি, মিশ্র চাষ অঞ্চল যেগুলোতে রয়েছে সেইখানে এই ধরনের চাষগুলো ব্যবহার করতে পারলে তুলনামূলকভাবে ভালো হয়। বাহ, ছোট চাষ যারা করতে শুরু করছেন, মানে এখনো খুব বড় মাপের চাষ করছেন না, হয়ে ওঠেননি, তাদের জন্য শুরুতে কিন্তু এই ধরনের চাষগুলো খুব ভালো। এবং এর সাথে আমরা যেরকম বলছি, কেউ ভার্মি কম্পোস্টটাকে অ্যাড করতে পারে, ওই যে আমাদের কেঁচোর সারের কথা ব্যবহার করছে, এর সাথে পাতা সারকে সে অ্যাড করতে পারে, অর্থাৎ পাতা পচিয়ে তার যদি ধরুন একটা ওই লিচু বাগান রয়েছে, মানে চাষি সে এমনি হয়তো গম চাষ, ধান চাষ ইত্যাদি করছে, তার সাথে ধরুন তার জামরুল বাগান, লিচু বাগান ইত্যাদি, আম বাগান রয়েছে, সেখানেও তিনি এগুলো, সেখানে প্রচুর পাতা আপনি জোগাড় করতে পারছেন, সেখান থেকে পাতা সার তৈরি করতে পারছেন। এইরকম মানে যার যেরকম অর্থনৈতিক অবস্থা, কারো হয়তো কিচেন গার্ডেন রয়েছে, সে হয়তো বিন ইত্যাদি আলাদা করে চাষ করে, তাহলে সেখানে তার প্রচুর পাতা পড়ছে, যে পাতাগুলো সে ব্যবহার করতে পারছে না, বা ওই একটা চাষ হয়ে গেছে সেখান থেকে তার প্রচুর ডিকম্পোজ। আরেকটা চাষ যেটা আমরা এইটা করার জন্য ভারতবর্ষের ক্ষেত্রে বিদেশ থেকেও গবেষণা করে বলা হচ্ছে এই ধরনের চাষটা ব্যবহার করা, সেটা হচ্ছে স্ট্যাবল প্রবলেমটা করার জন্য। সেটা কি দেখবেন প্রত্যেক বছর আমাদের একটা দূষণ হচ্ছে না, পাঞ্জাব হরিয়ানাতে এই গম চাষ হয়ে যাওয়ার পরে তারা কি করেন না, বিপুল পরিমাণে এই চাষগুলোতে তারা আগুন লাগিয়ে দিচ্ছে ওই স্ট্যাবল পড়েতে, অর্থাৎ তাদের ওই যে খড়ো মাঠ পড়ে রয়েছে সেগুলোকে তারা ব্যবহার করতে পারছে না। এই ধরনের চাষে কম্পোস্ট তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ সে যদি সেই সব জায়গায় কোনো চাষের জায়গাতে দেখবেন ভালো ওই মানে গোটারি রয়েছে বা গরু ছাগল চাষ ইত্যাদি রয়েছে, মহিষ চাষ হচ্ছে, এই সমস্ত জায়গায় তারা তো গোবর পাচ্ছে, তার সাথে যদি এইগুলোকে দিয়ে জল মিশিয়ে তারা একটু পচিয়ে নিতে পারে, এইগুলোকে ছোট ছোট করে কেটে, এই যে কাণ্ড, এই যে পাতা এগুলোকে পড়ছে, তাহলে তার থেকে সারগুলো গাছের পচনটা আরো ভালো হয়। তাহলে তার ফলে এই নিউট্রিয়েন্টটা পরবর্তী ফসলটা যখন আমরা চাষ করছি সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে ইন্টিগ্রেটেড চাষটা এই ধরনের, মানে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা এই ধরনের ক্ষেত্রে, যেখানে আমরা প্রচুর পরিমাণে, যেরকম সবজি চাষ, তার তো ডাঁটা ছড়ি কত কিছু পড়ে থাকছে, এইগুলোকে এখন বলা হচ্ছে আপনারা কম্পোস্ট হিসেবে কাজ করুন। তাহলে কিছুটা কম্পোস্ট, তার সাথে কিছুটা আমি রাসায়নিক সার দিলে আমার খরচটাও কমালাম, পরিবেশ দূষণটাও কমাতে পারছি। ঠিক। এবারে আপনি দীর্ঘদিন ধরে আপনার কর্মসূত্রে বা গবেষণা সূত্রে বিদেশে রয়েছেন, এবং যদি একটু জানতে চাই যে
আমাদের দেশে তো যেমন এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো চালু হচ্ছে বা করার কথা বলছেন, বিদেশে আপনার দেখা বা আপনার অভিজ্ঞতা সেখানে কি এই রকম ব্যবস্থাপনা রয়েছে? ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বিদেশেও রয়েছে। বিদেশের একটা সুবিধা হয়, মানে সবকিছুরই তো সুবিধা অসুবিধা রয়েছে। ওদের যেহেতু চাষের জমিটা অনেক বড়, তাহলে তাদের ক্ষেত্রে আপনার ওই সারের প্রয়োগটা সহজ হয়। ধরুন অনেক সময় এরকম ভাবে তারা সারের জমিগুলোকে ডেভেলপ করেছে, ধরুন ওখানে শূকরের খামার একটা খুব বড় পার্ট, এবং শূকরের খামারে বিপুল পরিমাণে আপনার বর্জ্য উৎপাদিত হয়, এবং এই আমাদের সেই সব জায়গাগুলো থেকে শূকরের খামার থেকে এইটা যারা শূকরের খামারি তাদের জন্য এটা একটা বিরাট ওয়েস্ট, মানে তাদেরকে পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়, ফেলবো কোথায়? এখন বাইরের দেশে এই জিনিসগুলোকে দূষিত করে আপনি যদি ফেলেন কোথাও, তাহলে কিন্তু আপনাকে বিপুল পরিমাণে কর অথবা পানিশমেন্ট যেটাকে বলা হয় সেই পেমেন্টটা করতে হবে। তাহলে সে যদি তার পাশাপাশি কোনো চাষির সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে যে তোমার যে বিশাল জমি, সেই জমিতে আমার যে সার, আমি গাড়ি করে মালপত্র তোমার জমিতে আমি পৌঁছে দিয়ে যাব, ভাই আমার এটা ফেলার জায়গা নেই, তোমার জমিতে তুমি এটা ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার হিসেবে ব্যবহার করবে। তাহলে তার সাথে এই যে একটা দীর্ঘকালীন চুক্তি হয়ে গেল, তার ফলে কিন্তু এই যে খামারে কাজ করছে তার জন্য একটা বিরাট সুবিধা, তাকে বর্জ্য ফেলার জন্য চিন্তা করতে হচ্ছে না। আবার এই চাষি তার সাথে চাষ চক্রটাকে এমনভাবে অ্যারেঞ্জ করে সিনক্রোনাইজ করে ফেলছে যে ওদের যখন বর্জ্যটা উৎপাদিত হবে সে তাদের এখানে এরকম ফেলতে পারবে। তার সুবিধাটা কি হচ্ছে না, আমার ধরো সিজনটা শুরু হওয়ার আগেই আমি তার থেকে ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার পেলাম। আমি আগেই বলেছি এই ধরনের চাষ থেকে নাইট্রোজেন বা ইত্যাদি পটাশগুলো আমার পেতে সময় লাগে। আবার অনেক সার আছে, যেরকম আমরা বলি না পাখি অনেক সময় অনেক দানা খায়, সেই দানাটা প্রক্রিয়াকরণ হতে তার পেটের মধ্যে দিয়ে মলের মধ্যে যখন বীজটা গিয়ে পড়ে তখনই কিন্তু অঙ্কুরোদ্গম হবে। তুমি যদি গাছ থেকে বীজটা নাও তাহলে কিন্তু হবে না। এরকম অনেকের ক্ষেত্রে আছে, এরকম শূকর বা এই ধরুন জন্তুদের ক্ষেত্রে দেখা যায় যে পটাশটা চট করে ফার্টিলাইজারে পাওয়া যাচ্ছে না, এই খাদ্যটা প্রক্রিয়াকরণ হয়ে শুয়োরের যখন শরীরের মধ্যে দিয়ে গিয়ে তার অন্ত্রের মধ্যে দিয়ে গিয়ে সেটা যখন বর্জ্য পদার্থ হিসেবে বেরিয়েছে, তার থেকে যে পটাশটা পাচ্ছে সেই পটাশটা কিন্তু গাছ তাড়াতাড়ি তুলে নিতে পারছে। তাহলে এবং এরা কি করে, আমি আগেই বলেছি এইগুলো তো জৈব সার, তাহলে এই জৈব সারটা সে মাঠে একেবারে চাষের আগের অনেকটা সময় আগে, মানে বীজ বপন করার আগেই মাঠের মধ্যে ভালো করে টিলে পরে ইত্যাদি করে দিতে পারলো, অর্থাৎ 15 দিন 20 দিন কোথাও 1 মাস সুযোগ সে পেয়েছে, সে বিরাট অঞ্চলটাতে করে রাখতে পারলো, বীজ বপন করে দিল। তারপরে এই যে যখন তার গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এই ধীরে 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 এই ফার্টিলাইজার থেকে তার নিউট্রিয়েন্টটা বেরোতে শুরু করছে, তাহলে সে এই যে সময়টা যে তার দেরি করে বেরোতো সে চাষের অনেক আগে থেকে মাঠের মধ্যে দিয়ে দিতে পারলো বলে যখন গাছটা বড় হতে শুরু করলো তখন তার এই ধীরে ধীরে চাষটা পেরোতে শুরু করলো। এবার যেই গাছগুলো বড় হতে শুরু করলো তারা এই অর্গানিক সারটা পেয়ে গেছে, এবার যাতে চটজলদি তাদেরকে বড় করে দিতে পারি, যেই ওরা বড় হয়ে গেল তুমি ওকে একটা বুস্ট দিতে চাইছো, তখন তুমি তার মধ্যে একটা রাসায়নিক সারের একটা প্রয়োগ করে দিলে। তার ফলে যে গাছটা বড় হয়েছে সেই গাছটা আরেকটু নিউট্রিয়েন্ট পেয়ে আরো তাড়াতাড়ি তোমার বড় হয়ে গেল, এবং তুমি রোগবালাই ইনিশিয়াল যেগুলো হওয়ার কথা সেগুলো থেকে রক্ষা করতে পারলে। এবার আবার তোমার ধীরে ধীরে ফার্টিলাইজার চলছে, এবং ধরো তোমার যদি অতীতে 20 কেজি তোমার রাসায়নিক সার প্রয়োগ করতে হতো, তোমাকে 20 কেজি করতে হলো না পারে কর, সেখানে তোমার এইটা হয়তো 10 কেজিতে তুমি নামিয়ে আনতে পারলে, বা 8 কেজিতে তুমি নামিয়ে আনতে, জমি অঞ্চল অনুযায়ী কি ধরনের চাষ কি ধরনের, তারপরে আর্থিক সচ্ছলতাও এলো, এবং তার থেকেও সুবিধা হলো যে তোমাকে এটার জন্য কোনো খরচা করতে হলো না। এই যে তুমি অর্গানিক সার, সেটা আগের কাছে তার একটা মাথা ব্যথা, তার জন্য তার মাথা ব্যথাটাকে তুমি সলিউশন করছো বলে তোমার এই অর্গানিক সারটা একেবারে বিনামূল্যে চলে এলো, এবং এই যে তাদের খামার থেকে তোমার খামার পর্যন্ত তারা যে জিনিসটা পৌঁছে দিচ্ছে তার ভাড়াটাও তারা অর্ধেকটা তোমাকে কম্পেনসেট করে দিচ্ছে। মানে তার মানে কি তাহলে কারোর মাথা ব্যথা আমার মঙ্গলের কারণ, কারো মাথা ব্যথা কারো মঙ্গলের কারণ। কিন্তু এত সুন্দরভাবে তারা কৃষি ব্যবস্থাটাকে সংগঠিত করেছে যে পাশের দুজন কৃষক কিন্তু কম্পিটিটর হচ্ছে না, তারা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে। এবং এই চাষ সব জায়গায় করা যাবে না, সব জায়গায় শুকর চাষ ভালো হয় না, সব জায়গায় তোমার ভুট্টার চাষ ভালো হয় না, তাহলে ভুট্টার চাষের সাথে তারা এই শুকরের সারটা বর্জ্য পদার্থটা ভীষণভাবে ব্যবহার করে। কোথাও আবার ডেইরি গরু রয়েছে তাদের সাথে করেছে। আবার ওদের দেশে অনেক রকম ফার্মাররা রয়েছে যারা ধরো বিরাট বড় খামার, তার 50% সে ডেয়ারির জন্য ব্যবহার করে, 50% সে ওই চাষযোগ্য ক্রপ এগুলোকে তৈরি করে, সেই যে চাষও করছে সেই যে খাবারও উৎপাদন করছে সেগুলো আবার গরুকেই খাওয়াচ্ছে। তাহলে এদের বর্জ্য গিয়ে তাদের খাদ্য তৈরি করছে, সেই খাদ্য সেই গরুকে খাওয়াচ্ছে, তাহলে তার কস্ট অফ প্রোডাকশন কমছে, তার লাভের অঙ্কটা বেড়ে উঠছে। এই ধরনের চাষের ব্যবস্থা রয়েছে। আজকের আলোচনা থেকে সুন্দর পরিকল্পনা বেরিয়ে এলো। আমাদের এদেশে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন বা আমাদের যে অনুষ্ঠান যারা শোনেন সেই সমস্ত কৃষক বন্ধুরা এটাও কাজে লাগাতে পারেন। আপনার এলাকায় কম বেশি এখন বিভিন্ন জায়গায় পোল্ট্রি ফার্ম দেখা যায়, একদম তাদের থেকে যে লিটারগুলো ওয়েস্ট হিসেবে তারা ফেলে বিভিন্ন জায়গায় ডাই করে রাখে, সেগুলোকে যদি তারা একটা এগ্রিমেন্ট করতে পারে কোনো কৃষক বন্ধু তাদের সঙ্গে, সেই ফার্মিং মালিক যিনি রয়েছেন তার সঙ্গে, তাহলে কিন্তু একদিকে তার মাথা ব্যথাটা
কিন্তু আপনার কাজে লাগতে পারে। কাজে লাগছে, এবং এই সারগুলো গাছের জন্যও ভালো, মানে একদম ধীরে ধীরে যাবে, তার কস্ট অফ প্রোডাকশনটাও কমে যাচ্ছে এবং পরিবেশের জন্যও খুব ভালো হচ্ছে। রাসায়নিক সার কিছুটা দিতেই হয়, কিন্তু রাসায়নিক সারের মাত্রাটা আমরা কমিয়ে আনতে পারছি। এটা কিন্তু এক ধরনের টেকসই কৃষি প্রযুক্তি আমরা বলছি, সাস্টেনেবল এগ্রিকালচারাল প্রোডাকশন, যেটা পরিবেশের জন্য ভালো, মানুষের স্বাস্থ্যের জন্যও ভালো, এবং পরিবেশের আমাদের ইন্ডাস্ট্রি থাকলেই বর্জ্য উৎপাদন করতে হবে। এই যে আমরা মানে পশু খামার যদি করি, তার তো বর্জ্য থাকবেই। সেটাকে যদি আমি এই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত করতে পারি, তাহলে আমার কস্টটাকেও কমিয়ে আনতে পারলাম এবং আমাদের বর্জ্য পদার্থগুলোকে ব্যবহার করতে পারলাম, পরিবেশ দূষণটাকেও কমাতে পারলাম। তাহলে এর ভবিষ্যৎটা কিরকম দেখছেন? ভবিষ্যৎটা এখনো আমাদের দেশে এটা খুব ভালো, মানে বিপুলভাবে ছড়িয়ে পড়েনি। আচ্ছা, এটা আমার মনে হয় একটু প্রচার প্রসারের প্রয়োজন রয়েছে, কৃষকদের একটু ট্রেনিং নেওয়ার প্রোগ্রাম রয়েছে। এবং আমি বলি যে যদি মাঝারি সাইজের কৃষক হয়ে থাকে, তাদের যদি, তাহলে একটা অংশে এই চাষটা করে দেখুক না। আমি যখনই একটা ওনার সারা জমিতে যেভাবে চাষ করছেন করুক, একটা অংশকে এইভাবে পার্টে যদি এইভাবে প্রয়োগ পদ্ধতিটা শুরু করেন, তাহলে উনি নিজের যখন দেখবেন যে আমি ভালো চাষ করতে পারছি, তার পাশে আরো 5 জন কিন্তু উৎসাহিত হবেন। এবং একইভাবে এখন তো দেখুন পোল্ট্রি, আপনি যে কথাটা খুব গুরুত্ব বললেন, পোল্ট্রি, ডেয়ারি, তারপরে ছাগল চাষ, এগুলো তো ভীষণভাবে বাড়ছে, ছাগ পালন এগুলো বাড়ছে, তাদেরও তো বর্জ্য ব্যবস্থা রয়েছে বিপুল পরিমাণে। সেইগুলোকে সুন্দরভাবে আমরা ক্ষেতের সিস্টেমের মধ্যে করতে পারলে, এই যে আমরা নদী নালার মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ফেলে দিচ্ছি, কমাতে পারবো। এবং রাসায়নিক সারের দাম আছে এবং রাসায়নিক সারের একটা ক্ষতিকারক সাইড রয়েছে, সেটাও কমাতে পারবো। কোনো জিনিসটাই বন্ধ করতে হলো না, কিন্তু আমরা টেকসই ভাবে সকলকে নিয়ে একসাথে চলতে পারলাম। এইটা এই কৃষি পদ্ধতি, এই যে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার বোধহয় একটা বড় অংশ, এই বড় অংশ, সকলকে নিয়ে চলা। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, আপনি এর মধ্যে বায়ো ফার্টিলাইজার মানে অ্যাজোলা এর মধ্যে দিয়ে দিতে পাচ্ছেন, ভার্মি কম্পোস্ট দিতে পাচ্ছেন, ধইঞ্চা চাষ করতে পাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এ সংলগ্ন যারা চাষ করতে চায় তাদেরও কিন্তু একটা অ্যাডিশনাল ইনকাম করার জায়গা তৈরি হচ্ছে। কারণ আগামী দিনে কৃষি ব্যবস্থাতেও অনেক পরিবর্তন হচ্ছে, রাসায়নিক সারের ব্যবহারের ক্ষেত্রে হয়তো আগামী দিনে আরো অনেক বিদেশে যেরকম বিধিনিষেধ করেছে, এত বেশি ব্যবহার করতে পারবে না, তোমাদের কমিয়ে আনতে হবে, পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা খরচ কমানো, একই সাথে আলাদা আলাদা হচ্ছে গিয়ে জীবিকা নির্বাহ করার রাস্তা খুলে দেওয়া, এবং পরিবেশের জন্য মানে শিল্প বন্ধু পরিবেশ বান্ধব চাষ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এগ্রিকালচারটাকেও কিন্তু আমরা এটার মাধ্যমে প্রমোট করতে পারি। এটা খুব একটা সুন্দর কথা বললেন যে পরিবেশ বান্ধব চাষ। শুধুমাত্র যে আমাদের চাষে লাভবান হব, আমরা লাভবান হব এবং পরিবেশের কথা ভাববো না, আমরা শুধু আমাদের কথা ভাববো, এমনটা ভাবলে হবে না। যদি আমরা এই সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা সেটাকে যদি কাজে লাগাতে পারি, সব দিক থেকে আমরা লাভবান হতে পারবো। একদম আমাদের পরিবেশের সঙ্গে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকছে, এই পেশাগুলোর সঙ্গে জড়িত মানুষদের একটা অন্যের সংস্থান হচ্ছে, আর্থিকভাবে তারাও উপকৃত হবেন। সেই সাথে যিনি চাষ করছেন সেই কৃষক বন্ধু মোটের উপর তিনি লাভবান হবে এবং মানে যে ফসলটা তার নিউট্রিয়েন্ট ব্যালেন্সটা খুব ভালো হবে। সুষম খাদ্য আমরা মানুষের ক্ষেত্রে বলি, আমরা বলি না শাক সবজি মাছ মাংস ডিম সবকিছু ব্যালেন্স করে খান। তাহলে এই যে জৈব অজৈব বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকমের নাইট্রোজেন সে পাচ্ছে, বিভিন্ন রকমের পটাশ যে সে পাচ্ছে এবং অনুখাদ্যগুলো পাচ্ছে, এই এতগুলো পদ্ধতি অ্যাপ্লাই করার ফলে তাহলে কিন্তু যে ফসলটা বড় হচ্ছে সে কিন্তু খুব ব্যালেন্স ডায়েট, সুষম মানে খাদ্য ব্যবস্থার মধ্যে আপনার মানুষের শরীরের যেরকম ভালো, সেরকম গাছের শরীরের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। বেশ, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি আমাদের কৃষক বন্ধুরা আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারলেন, উপকৃতও হবেন। আর এতক্ষণ এই বিষয়ে বিস্তারিত জানালেন প্রবাসী বাঙালি কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে একটা নতুন বিষয় আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। আবারও আপনাদের সকলকে, শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমারও এখানে এসে খুব ভালো লাগলো। সকলকে আমার শুভেচ্ছা জানাই। বেশ, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত।
শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।